প্রিয় বন্ধুরা, দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি তোমাদের পল্লব স্যার খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে আজ উপস্থিত হয়েছি। মূলত আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা সম্পর্কিত। তোমরা জানো চাকরির পরীক্ষায় যেখান থেকে বাংলা ব্যাকরণ এই বিষয়টির উপর প্রশ্ন হয়, এখান থেকে কিন্তু 1 থেকে 2 নাম্বার শিওর এখান থেকে কিন্তু আসে। আজকের ক্লাসটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, অবশ্যই এখান থেকে 1 থেকে 2 নম্বর তুমি কমন পাবেই পাবে। কারণ আজকের এই যে ক্লাসটি আমরা তৈরি করেছি একেবারে তোমার কমন যোগ্য হিসাবে, অর্থাৎ বিগত চাকরির পরীক্ষায় এই বাগধারা সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সবগুলিকে আমরা এক জায়গায় করে তোমাদের কাছে আমরা উপস্থাপন করছি। ক্লিয়ার? চল, তোমরা জানো এটি আমাদের চাকরির পরীক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ চ্যানেলটির নাম তোমরা সকলেই জানো। তোমরা যারা চাও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে, অবশ্যই তোমরা নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের পেইড ব্যাচ চলছে, যে পেইড ব্যাচে তোমার চাকরির পরীক্ষা প্রস্তুতিকে একেবারে নিখুঁত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। চাইলে তোমরা সেই পেইড ব্যাচগুলিও সংগ্রহ করতে পারো। বিভিন্ন পেইড ব্যাচ আছে আমাদের, তার মধ্যে অন্যতম হলো গ্রাম পঞ্চায়েত সংগ্রামী ব্যাচ, দ্য টেট ফাউন্ডেশন ব্যাচ ইত্যাদি ইত্যাদি। তোমার যেটি দরকার তুমি সেই ব্যাচটি সংগ্রহ করে বা সেই ব্যাচটির যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেগুলো পূরণ করে তুমি আমাদের একেবারে লাইভ রেকর্ডেড ক্লাসের যে ব্যাচ, সেই ব্যাচের সাথে আমাদের যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করা যাক। দেখো, এখানে বাগধারা সম্পর্কে তো অবশ্যই আলোচনা করা হবে, গুরুত্বপূর্ণ বাগধারাগুলি সম্পর্কেই আলোচনা করা হবে যেগুলি বিগত বছরের চাকরির পরীক্ষায় এসেছে। তার আগে বাগধারা বিষয়টি কি আমাদেরকে জানতে হবে, এখান থেকেও কিন্তু তুমি কমন পেয়ে যাবে। দেখো, বাগধারা এর অর্থ হচ্ছে কথা বলার বিশেষ ঢং বা রীতি। এখান থেকে কিন্তু কমন আসার সম্ভাবনা আছে। কি? বাগধারা মানে হচ্ছে কথা বলার বিশেষ ঢং বা রীতি। ক্লিয়ার? অর্থাৎ বাগধারা বলতে বোঝায় এক বা একাধিক শব্দ যখন একটি অর্থে প্রকাশ করা হয় তখন তাকে বলা হচ্ছে বাগধারা। যাই হোক, এইটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এইটা গুরুত্বপূর্ণ। বাগধারা কথার সংক্ষিপ্ত অর্থ কথা বলার বিশেষ ঢং বা রীতিকেই আমরা বাগধারা বলি। দেখো, এরপর ব্যাকরণের বিভিন্ন তত্ত্ব আছে, যেমন তোমার ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, ঠিক আছে, বাক্য তত্ত্ব, রূপ তত্ত্ব ইত্যাদি বিভিন্ন তত্ত্ব আছে। তার মধ্যে এই বাগধারা বিষয়টি আমাদের ব্যাকরণের কোন তত্ত্বের মধ্যে পড়ে? প্রশ্ন আসতে পারে অবশ্যই যে বাগধারা কোথায় আলোচিত হয়, ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা হয়, সেটা হচ্ছে বাক্য তত্ত্বে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি, বা এই সমস্ত আলোচনাগুলি তুমি, আমি কথা দিচ্ছি, ইউটিউবের কোথাও কিন্তু তুমি পাবে না। চলো এরপর আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। দেখো, সপ্তকাণ্ড রামায়ণ এই কথাটির অর্থ কি? বৃহৎ বিষয়। ঠিক আছে। নেক্সট, গড্ডালিকা প্রবাহ। গড্ডল এর অর্থ হচ্ছে ভেড়া। দেখবে এখানে কি বলা হচ্ছে? গড্ডালিকা প্রবাহ। এখানে গড্ডল কথাটির অর্থ কি? গড্ডল কথাটি দেখবে আমরা গাড়ল বলে একটা শব্দ ব্যবহার করি। গাড়ল মানে হচ্ছে ভেড়ার কাছাকাছি একটা জন্তু, ঠিক আছে, যেটার ভেড়ার তো লেজ হয়, যেটা লেজ হয় না সেটাকে গাড়ল বলি। তো গড্ডল অর্থাৎ গড্ডল কথার অর্থ হচ্ছে ভেড়া। এমনিতে গড্ডালিকা প্রবাহ কথাটির অর্থ হচ্ছে গতানুগতিকতা। কি বললাম? গড্ডালিকা প্রবাহের আসল অর্থ গতানুগতিকতা বা গতানুগতিক। গড্ডল কথার অর্থ ভেড়া। ক্লিয়ার? কারণ দেখবে একটা ভেড়া যেদিকে যায় তার সাথে যে ভেড়ার পাল থাকে সেই ভেড়ার পাল কিন্তু সেই দিকেই যায়। অর্থাৎ ওই ভেড়াটা যদি, ভেড়াটির সামনে যদি কোনো খাদ থাকে, ভেড়াটি কিন্তু সেই খাদের দিকে এগিয়ে যাবে, বাকি ভেড়াগুলিও কিন্তু সেই দিকে যাবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে গড্ডালিকা প্রবাহ। নেক্সট, শরতের শিশির মানে হচ্ছে ক্ষণস্থায়ী। দেখবে শিশির খুব ক্ষণস্থায়ী হয়, বিশেষ করে যে শরৎকালে শিশির তার তো আরো খুবই ক্ষণস্থায়ী হয়। এরকম আরেকটা তোমার বাগধারা আছে, যেমন পদ্ম পাতায় জল। দেখবে পদ্ম পাতায়, এটা ধরো পদ্ম পাতাটা, পদ্ম পাতার উপরে যদি কোনো জল থাকে সেই জলটা বেশিক্ষণ থাকে না, নিচে গড়িয়ে পড়ে, অর্থাৎ ক্ষণস্থায়ী। এটাকেও বলা হচ্ছে ক্ষণস্থায়ী। শরতের শিশির ক্ষণস্থায়ী। ক্লিয়ার? নেক্সট, শিবরাত্রির সলতে। শিবরাত্রির সলতে কথাটির অর্থ একমাত্র সন্তান বা বংশধর। ওকে, চল নেক্সট দেখো।
ঢাকের কাঠি অর্থ তোষামুদে মশায় লেজুর বৃত্তি। ঢাকের কাঠি, দেখবে এইটা ধরো ঢাক, আমি একটু ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা ধরো ঢাক, ছবিটা কিরকম হলো অত দেখার দরকার নেই, আমাদেরকে বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে ঢাক। ঢাকের সাথে দেখবে এই যে কাঠিটা, এটা একসাথে জোড়ানো থাকে, ঠিক আছে, বা লাঠিটা ঢাকের সাথে না থাকলে বাজবে না। ঠিক সেই রকম ভাবে ঢাকের কাঠি মানে হচ্ছে তোষামুদে ব্যক্তি। কিছু দেখবে একটা বিখ্যাত ব্যক্তির পাশে আশেপাশে দেখবে অনেক লোক ঘোরাঘুরি করছে, অর্থাৎ তারা হচ্ছে তোষামোদকারী বা তোষামুদে বা মশাই, বা এদের মধ্যে লেজুর ভিত্তি রয়েছে, এটাকেই বলা হচ্ছে ঢাকি কাঠি। ক্লিয়ার? গাছ পাথর, গাছ পাথর কথাটির অর্থ হচ্ছে তোমার হিসাব নিকাশ। এটা একটু ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধরো গাছ, ঠিক আছে, এটা হচ্ছে ধরো গাছ, এখানে আছে পাথর। দেখবে আমরা মাঝে মধ্যেই বাগধারাটার ব্যবহার করি যে তোমার বয়সের কোনো গাছ পাথর নেই। গাছ পাথর মানে হচ্ছে কি হিসাব নিকাশ, অর্থাৎ তোমার বয়সের কোনো হিসাব নিকাশ নেই। কারণ আমরা জানি পৃথিবীতে প্রথম যে শুরু বা পৃথিবীতে প্রথম সবকিছু শুরু হয়েছিল উদ্ভিদ থেকে। প্রথমে সমুদ্রের জল, সমুদ্রের জলে এককোষী প্রাণী অ্যামিবা, তারপরে উদ্ভিদ। সুতরাং উদ্ভিদ থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল, অর্থাৎ গাছ পাথর, অর্থাৎ সময়ের হিসাব নিকাশ। ক্লিয়ার? নেক্সট, রামগরুরের ছানা মানে হচ্ছে গোমরাম মুখ লোক। একটু বুঝিয়ে দিই, দেখবে ছোটবেলা একটা আমরা ছড়া পড়েছি, রামগরুরের ছানা হাসতে তাদের মানে, ঠিক আছে, হাসির কথা বললে পরে বলে নানা নানা, এরকম একটা ছড়া ছিল। তো ঠিক সেই রকম এখানে রামগরুরের ছানা কথাটির অর্থ গোমরামুখ লোক। নেক্সট, চাঁদের হাট। চাঁদের হাট মানে হচ্ছে আনন্দের প্রাচুর্য। এছাড়াও এর কিছু আলাদা বাগধারাগত অর্থ হয়, যেমন হচ্ছে গণ্যমান্য ব্যক্তিদের সমাহার। বললাম গণ্যমান্য ব্যক্তিদের সমাহার, এটা একটা বাক্য। আমি বলতে পারি যে তাদের বাড়িতে গতকাল চাঁদের হাট বসেছিল, অর্থাৎ গণ্যমান্য ব্যক্তিদের সমাহার হয়েছিল, বা যেটাকে তুমি আনন্দের প্রাচুর্যের সাথেও তুলনা করতে পারো। ক্লিয়ার? ওকে, দেখো নেক্সট, খুব সহজভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করো। আমি যতটা সম্ভব তোমাদের কাছে সহজ করে পরিবেশন করার চেষ্টা করছি। নেক্সট দেখো, ব্যাঙের সর্দি। দেখো আমরা জানি এইটা ধরো ব্যাঙ, আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। এটি ছবিটা ওই ছবি হিসাবেই নাও, অত গুরুত্ব সহকারে দেখার কিছু দরকার নেই। এটা ধরো ব্যাঙ, বড় হয়ে গেল, যাই হোক, হ্যাঁ, এটা ধরো ব্যাঙ, ঠিক আছে, এইটা ধরো ব্যাঙটা। তো ব্যাঙ জানো তোমরা ছোটবেলায় থাকে ব্যাঙাচি অবস্থায়, এইরকম দেখতে হয়, ঠিক আছে, ব্যাঙাচি অবস্থায়, তারপরে সেটা ব্যাঙ হয়ে যায়। যাই হোক, সেই ব্যাঙ এর পুরো অবস্থাটা কিন্তু অনেকটা অবস্থা তোমার জলের মধ্যেও থাকে, আর অনেকটা অবস্থা তোমার স্থলের মধ্যেও থাকে। তাহলে ব্যাঙের পক্ষে সর্দি হওয়া কি সম্ভব, যার অনেকটা অবস্থা জলের মধ্যেই আছে? সম্ভব নয়। সুতরাং এটা হচ্ছে অসম্ভব ব্যাপার। ক্লিয়ার? নেক্সট, রাবণের চিতা। রাবণের চিতা কথাটির অর্থ হচ্ছে তোমার চির অশান্তি, ঠিক আছে। রাবণের চিতা মানে অশুভ শক্তির চিতা, তো সারা জীবন জ্বলতে থাকবে। আর অশুভ শক্তি মানে অশুভ শক্তির বিনাশ, সেটা সারা জীবন মানে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত চলে আসছে। সুতরাং এটা চির অশান্তি। নেক্সট, ঢাকের বায়া। ঢাকের বায়া মানে হচ্ছে মূল্যহীন বা অপ্রয়োজনীয়। নেক্সট, গোফে খেজুরে। গোফে খেজুরে মানে হচ্ছে নিতান্ত অলস বা অত্যন্ত কুড়ে। দেখবে এই বাগধারাটা আমরা ব্যবহার করে থাকি, রামবাবু খুব গোফে খেজুরের লোক, অর্থাৎ সে নিতান্ত অলস প্রকৃতির লোক। নেক্সট হচ্ছে বক ধার্মিক। রাজনৈতিক নেতাদের উদাহরণ দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো রাজনৈতিক নেতারা ভোটের আগে তোমার কাছে আসবে, বলবে বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, শৌচালয় বানিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রলোভন দেয়। তারপরে দেখবে ভোটের পরে তাদেরকে আর পাওয়া যায় না। অর্থাৎ এরা হচ্ছে বক ধার্মিক, মানে হচ্ছে ভণ্ড সাধু, ভণ্ড নেতা, ভণ্ড সাধু, এগুলো এক ক্যাটাগরিতে তুমি দেখতে পারো। ক্লিয়ার? চল দেখো নেক্সট, দেখো বিড়াল তপস্বী মানে হচ্ছে ভণ্ড লোক। এটার মানে হচ্ছে ভণ্ড লোক। বিড়াল তপস্বী মানে কি? কোনো বিড়াল কি তপস্যা করতে পারে? তুমি এটা এভাবে মনে রাখো, কোনো বিড়াল কি তপস্যা করতে পারে? পারে না, কারণ তপস্যার জন্য ধ্যানের প্রয়োজন হয়। ধ্যান না থাকলে কিন্তু কখনোই তপস্যা হয় না।
সুতরাং একজন বিড়াল কখনো তপস্যা করতে পারবে না, তার মানে হচ্ছে এই বিষয়টা হচ্ছে ভণ্ড লোক। নেক্সট, খয়ের খাঁ বাগধারাটির অর্থ। খয়ের খাঁ বাগধারাটির অর্থ হচ্ছে তোষামোদকারী। ওই যে আমরা আগে পেয়েছি মোসায়েব, লেজুড় বৃত্তি যাদের ভিতরে আছে তাদেরকেই বলা হচ্ছে খয়ের খাঁ বা তোষামোদকারী ব্যক্তি। নেক্সট দেখো চিনির পুতুল। দেখো পুতুল আমরা জানি, এটা ধরো পুতুল, ঠিক আছে, একটু এঁকে বোঝানোর চেষ্টা করছি, ছবিটা ছবি হিসাবে নিও না, এটা আমাদের টিএলএম হিসাবে দেখো যাতে করে বুঝতে সুবিধা হয় তোমার, সেই জন্য আমি এগুলো একটু তোমাদের জন্য এঁকে বুঝিয়ে দিচ্ছি। এটা ধরো পুতুল। পুতুল কিসের হয়? পুতুল হয় তোমার প্লাস্টিকের তৈরি হয়, ঠিক আছে, প্লাস্টিকের তৈরি পুতুল হয়। কিন্তু সেই পুতুলটা যদি চিনির তৈরি হয়, চিনি মানে ছোট ছোট বিন্দু, এই চিনি দিয়ে যদি ছোট ছোট অংশ দিয়ে পুতুলটা তৈরি করা হয়, পুতুলটা হয়তো কোনোভাবে তৈরি হয়ে গেলেও হয়ে যেতে পারে, কিন্তু সেই পুতুলটা থাকবে না, কিছুক্ষণের মধ্যেই সেটা নষ্ট হয়ে যাবে বা কিছু দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ চিনির পুতুল কথাটির অর্থ হচ্ছে পরিশ্রম কাতর, যে একটুতেই ক্লান্ত হয়ে পড়ে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে পরিশ্রম কাতর, আর এই বিষয়টিকেই বলা হচ্ছে চিনির পুতুল। নেক্সট, ঝাঁকের কই। দেখবে এই যে কই মাছ যেটা থাকে, এটা ধরো কই মাছ, ঠিক আছে, কই মাছ কোথায় থাকে? কই মাছ দেখবে একা থাকে না কখনো, কই মাছ আরো অনেক অনেক মাছের সাথে একসাথে থাকে, ঠিক আছে, অর্থাৎ সে ঝাঁকের ভিতরে থাকতে পছন্দ করে, অর্থাৎ একই দলের লোক। ঝাঁকের কই মানে হচ্ছে কি একই দলের লোক। ক্লিয়ার? চলো পরবর্তী। নেক্সট, গুড়ে বালি। নেক্সট দেখো, গুড়ে বালি কথাটার অর্থ কি? আশায় নৈরাশ্য। তোমরা জানো যে গুড় যে বিষয়টা আছে, সেই গুড় বিষয়টা একটা মিষ্টি জিনিস এবং সেটা কার্যকরী জিনিস, কিন্তু তার সাথে একটা বালি, যেটা একটা অবাঞ্ছিত পদার্থ, যদি তুমি সেই গুড়ের সাথে মিশিয়ে দাও তাহলে কি সেটার কোনো কাজ হবে? কাজ হবে না। সুতরাং আশায় নৈরাশ্য অর্থাৎ তোমার আশাতে নষ্ট হয়ে গেল, তোমার আশাটা নষ্ট হয়ে গেল, সেটাকেই বলা হচ্ছে আশায় নৈরাশ্য। ক্লিয়ার? নেক্সট দেখো, 99 এর ধাক্কা। 99 মানে সংখ্যাটা এই দিক থেকে তুমি ভাবো, এখানে তো হচ্ছে 100, তাহলে 99 মানে হচ্ছে 100-র কাছাকাছি, তার মানে হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। মানুষ সংখ্যা বা টাকা জমায় কখন? যখন তার ভিতরে সঞ্চয়ের প্রবৃত্তি থাকে, অর্থাৎ 99 এর ধাক্কা মানে হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। ক্লিয়ার? নেক্সট, কাক নিদ্রা মানে হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। দেখবে কিছু কিছু মানুষ থাকে ঘুমাচ্ছে, তুমি তাকে যতই ডাকো সে উঠবে না, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে গভীর নিদ্রা। কিন্তু এই কাক নিদ্রা যেটা, বাইরে যদি হালকা বৃষ্টিও পড়ে, ধরো বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, তবু সেই লোকটা কিন্তু সেই বিছানার থেকে কি হবে? উঠে যাবে। এটাকে বলছে অগভীর সতর্ক মুদ্রা, যেটাকে বাগধারাতে বলা হচ্ছে কাক নিদ্রা। নেক্সট, দুর্লভ বস্তু। দুর্লভ বস্তু মানে হচ্ছে অমাবস্যার চাঁদ। চাঁদ কখন দেখা যায়? তোমরা জানো চাঁদ দেখা যায় তোমার পূর্ণিমা এই তিথিতে দেখা যায়। অমাবস্যায় কি চাঁদ দেখা যায়? দেখা যায় না, তার মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে দুর্লভ বস্তু। ক্লিয়ার? দেখো, জগদ্দল পাথর। জগদ্দল পাথর কথাটির অর্থ কি? জগদ্দল মানে হচ্ছে বিশাল প্রমাণের একটি পাথর। তো এত বড় একটি পাথর মানে কি? গুরুভার, মানে গুরু দায়িত্ব তোমার উপর পড়েছে। যেমন আমার ওপর গুরু দায়িত্ব পড়েছে তোমাদেরকে কোন রকম ভাবে যেভাবে হোক যতটুকু সম্ভব সাহায্য করার, এটা একটা গুরুভার। তেমনি তোমাদের উপরেও দায়িত্ব আছে তোমাদের পরিবারের পাশে দাঁড়ানো, এটাকেও একটা গুরুভার বলা হয়। সুতরাং এটাকে বলা হচ্ছে কি? জগদ্দল পাথর। ক্লিয়ার? নেক্সট, অর্ধচন্দ্র। অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া। অর্ধচন্দ্র মানে কি? গলা ধাক্কা দেওয়া। ওকে। নেক্সট, কংস মামা। কংস মামা মানে হচ্ছে নির্মম আত্মীয়। তোমরা জানো কংস কৃষ্ণকে হত্যা করার জন্য একেবারে ছোটবেলার থেকে নানান ষড়যন্ত্র কষেছিল। ঠিক সেই রকম ভাবে তোমার আশেপাশে এমন কিছু আত্মীয় আছেন যারা কিন্তু তোমার ক্ষতির জন্য সর্বদা সচেষ্ট হয়ে আছেন, তাদেরকে তুমি কংস মামা বলতে পারো। ওকে। নেক্সট, গোবর গণেশ। গোবর গণেশ মানে হচ্ছে মূর্খ বা গবেট ব্যক্তি, ঠিক আছে, অর্থাৎ যার ভিতরে কোনো বিবেক বুদ্ধি বোধ নেই, তাকেই বলা হচ্ছে গোবর গণেশ। নেক্সট দেখো, রামগরুরের ছানা। এটা আমরা আগে করেছি। একাদশী বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ।
এটা দেখো, এটা একাদশে বৃহস্পতি বিষয়টা বুঝতে গেলে তোমাকে একটু এই জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি জানতে হবে। একাদশ জ্যোতিষশাস্ত্রের একাদশ বলে একটা ঘর আছে, মানে 11 নম্বর ঘর বলে একটা ঘর আছে। জন্মছকে 11 নম্বর ঘরে যদি বৃহস্পতি বা জুপিটার থাকে, বৃহস্পতির ইংরেজি নাম তো জানো তোমরা, জুপিটার, তাহলে সেটাকে ভীষণ সৌভাগ্যের বিষয় হিসাবে মানা হয়, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে কি একাদশে বৃহস্পতি। ক্লিয়ার? আরেকটা বিষয় হচ্ছে, দেখবে বলা হয় শনির দশা। শনির দশা মানে হচ্ছে খুব দুর্ভাগ্যের বিষয় হিসাবে সেটাকে দেখা হয়, ঠিক আছে, শনির দশা। আর একাদশে বৃহস্পতি মানে হচ্ছে সেটা সৌভাগ্যের বিষয়। নেক্সট, বর্ণচরা। বর্ণচরা কথাটির অর্থ হচ্ছে কপটাচারী। ঠিক আছে, শকুনি মামা বা কংস মামা সেই একই ধরনের, সেটা হচ্ছে কুচক্রী লোক। কুল কাঠের আগুন, দেখো এমনি কাঠে যদি তুমি আগুন জ্বালাও সেটা কিছুক্ষণের মধ্যে সে আগুনটা নিভে যাবে, কিন্তু কুল যে কাঠ আছে, কুল গাছের যে কাঠ, সেই কুল গাছের কাঠে যদি তুমি আগুন লাগাও সেটা দীর্ঘক্ষণ ধরে জ্বলতে থাকবে। অর্থাৎ কুল কাঠের আগুন মানে হচ্ছে তীব্র জ্বালা। বুঝা গেছে? নেক্সট দেখো, অরণ্যে রোদন। অরণ্যে রোদন মানে হচ্ছে বৃথা চেষ্টা। কৌশলে কার্যধার মানে হচ্ছে ধরি মাছ নাছুই পানি, মানে হচ্ছে তুমি মাছ ধরবে, নদীতে মাছ আছে বা পুকুরে মাছ আছে, সেই পুকুরের মাছটা তুমি ধরবে কিন্তু পানি স্পর্শ করবে না, অর্থাৎ তুমি জল ছোবে না, অর্থাৎ তুমি কৌশলে কার্যোদ্ধার করবে। ক্লিয়ার? ঠোঁট কাটা মানে হচ্ছে স্পষ্ট ব্যক্তি। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি আছেন দেখবে মুখের উপরে সত্য কথা বলতে পছন্দ করেন, তাদেরকে বলা হচ্ছে স্পষ্টভাষী বা ঠোঁট কাটা। নেক্সট, কাকভূষণ্ডী। কাকভূষণ্ডী কথাটির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। ওকে। তাসের ঘর। তাসের ঘর কথাটির অর্থ ক্ষণস্থায়ী। তাসের ঘর কথাটির অর্থ ক্ষণস্থায়ী, যেটাকে আমি বললাম। আরেকটা এরকম আছে, যেমন হচ্ছে পদ্ম পাতায় জল, এটাও ক্ষণস্থায়ী জিনিসকে বোঝায়। পদ্ম পাতায় জল এটাকেও ক্ষণস্থায়ী বিষয় হিসাবে দেখানো হয়। তাসের ঘর, এটা দেখো তাস তো একটা খেলার জিনিস, সেই তাস দিয়ে যদি তুমি একটা তাসের সাথে আর একটা তাস জুড়ে বাড়ি বানাও, হয়তো কোনোভাবে সেই বাড়িটা হয়ে যাবে, কিন্তু সেটা স্থায়ী হবে না, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে ক্ষণস্থায়ী। ঠিক সেই রকম আরেকটা এই ধরনের বাগধারা আছে, যেমন বালির বাঁধ। তাসের ঘরের মতো বালির বাঁধ, সেটাও হচ্ছে তোমার ক্ষণস্থায়ী। নেক্সট, চাঁদের হাট মানে হচ্ছে প্রিয়জন সমাগম, এটা আগেও আলোচনা করেছি, বা গণ্যমান্য ব্যক্তিদের সমাগম। ক্লিয়ার? সাক্ষী গোপাল মানে হচ্ছে তোমার নিষ্ক্রিয় দর্শক। দেখবে কোনো একটা জায়গায় খুব ঝামেলা, খুব গন্ডগোল হলো, মানে খুব ঝামেলা গন্ডগোল হয়েছে, মারপিট কাটাকাটি হয়েছে, তারপর দেখবে সেখানে গিয়ে পুলিশ পৌঁছাচ্ছে। পুলিশের তো কাজ সেই ঝগড়াটা থামানো, কিন্তু সে ঝগড়া থামাবে না, সবার শেষে যাবে, অর্থাৎ সে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করবে, যেটাকে বলা হচ্ছে কি সাক্ষী গোপাল। ক্লিয়ার? নেক্সট দেখো, হাত ভারী মানে কৃপণ ব্যক্তি। দেখো কিছু কিছু লোক আছে যাদেরকে তুমি টাকা ধার দেবে, কিন্তু টাকা সে শোধ করবে না, বলবে 1 মাস পরে দেবো, 2 মাস পরে দেবো, চলতেই থাকবে, অর্থাৎ কৃপণ বা হাত ভারী ব্যক্তি তাকে বলা হচ্ছে। নেক্সট, আক্কেল সেলামি। আক্কেল সেলামি কথাটির অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড, অর্থাৎ তুমি একটা কোনো নির্বুদ্ধিতার কাজ করেছো, তার একটা তুমি ফল পাচ্ছ, শাস্তি পাচ্ছ, সেটাকেই বলা হচ্ছে আক্কেল সেলামি। নেক্সট, উড়নচণ্ডী। উড়নচণ্ডী কথাটির অর্থ হচ্ছে অমিত ব্যয়ী, অর্থাৎ যার খরচ করার কোনো লিমিট নেই। আজে বাজে কাজে হয়তো 1 লাখ টাকা সে পেলো এই মাসে, সে 1 লাখ টাকা বাজে ভাবে নষ্ট করে সেই মাসেই শেষ করে দিল, অর্থাৎ তাকে বলা হচ্ছে অমিত ব্যয়ী বা উড়নচণ্ডী। নেক্সট, আট কপালে। আট কপালে মানে হচ্ছে হতভাগ্য। জানো আমাদের কপাল আছে, সে কপালটা পরিষ্কার, কিন্তু সেটা যদি ফাটা হয়, ঠিক আছে, দেখবে আমরা সেটাকে বলে ফাটা কপাল, আর সেটাকেই আমরা বলছি 8 কপালে, মানে 8 বার ফাটা, ঠিক আছে, অর্থাৎ 8 কপালে। নেক্সট, ধর্মের ছাড় মানে হচ্ছে অকর্মণ্য ব্যক্তি। আকাশ পাতাল মানে হচ্ছে প্রচুর ব্যবধান। দেখবে বলে যে রাম ও শ্যামের পরীক্ষায় নাম্বারের আকাশ পাতাল পার্থক্য রয়েছে, অর্থাৎ ওদের দুজনের পরীক্ষার যে নাম্বার তাতে বিশাল ব্যবধান রয়েছে। নাতি দীর্ঘ মানে হচ্ছে অতি দীর্ঘ নয়, মানে খুব দূর নয়। জগদ্দল পাথর মানে তো আমরা আগেই আলোচনা করেছি, গুরুভার, সেটা ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখো বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো সম্পর্কে 2-1টা আলোচনা করব। দোকান কাটা মানে হচ্ছে বেহায়া। এটা দেখবে এই যে এরকম গাধার কানটা হয়, এরকম গাধার কান হয়, এবং এটা এরকম মাঝখান থেকে কাটা থাকে, সেটাকে বলা হচ্ছে কি বেহায়া, সেটাকে কি বলা হচ্ছে বেহায়া। নেক্সট, হাত টান
মানে হচ্ছে চুরির অভ্যাস। দেখবে বলবে রাজুর খুব হাত টান রয়েছে, মানে চুরির অভ্যাস রয়েছে। 49 বায়ু মানে হচ্ছে পাগলামির হাওয়া। পাগলামি বায়ু মানে কি? বায়ুটাকে বর্তমানে কি বলা হচ্ছে? বিপি মানে হচ্ছে ব্লাড প্রেশার। কারণ ব্লাড প্রেশার খুব বেশি হয়ে গেলে দেখবে সে খুব রেগে যায়। ঠিক সেই রকম 49 বায়ু মানে প্রচন্ড তার ভিতরে বায়ু বা ব্লাড প্রেশার হয়ে গেছে, অর্থাৎ পাগলামি হবে। নেক্সট ভিজা বিড়াল মানে হচ্ছে কপট, ছল চাতুরে এইরকম ভিজা বিড়াল। দেখবে বলে না সে ভিজা বিড়ালের মতো বসে আছে, অর্থাৎ তোমার মনের ভিতরে খারাপ কোনো চিন্তা ঘুরছে কিন্তু সে উপরে ভান করছে ভিজা বিড়ালের মতো। নেক্সট হাত টান মানে হচ্ছে চুরির অভ্যাস হয়েছে। চির অশান্তি মানে হচ্ছে রাবণের চিতা। ফপর দালালি মানে হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি, অর্থাৎ তুমি কোনো সাজেশন চাইছো না, কোনো জ্ঞান চাইছো না, কিন্তু সে তোমার উপর জ্ঞান ফলাতে আসছে, এটাকেই বলা হচ্ছে ফপর দালালি। এই বিষয়টাকে বলা হচ্ছে কি? ফপর দালালি। 16 কলা মানে হচ্ছে সম্পূর্ণ। আমাদের প্রাচীন পুরাণে আছে 16টি কলা। 16টি কলা মানে হচ্ছে 16টি আর্ট, 16 রকমের আর্ট আছে। বলা হয় যে সেই 16 রকমের আর্টের শিক্ষা সম্পূর্ণ হলে একটা মানুষের পরম জ্ঞান সম্পন্ন হয়। ঠিক আছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে 16 কলা। ওকে, নেক্সট গড্ডালিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ। অনুকরণ মানে হচ্ছে একেবারে কপি করা, হুবহু। গৌরচন্দ্রিকা মানে হচ্ছে ভূমিকা। ধরো আমি এই যে ক্লাসটা তোমাদেরকে পড়ালাম, ক্লাসটা পড়ানোর আগে আমি কিন্তু কয়েকটা কথা বলে নিলাম। কি বললাম? যে তোমরা সবাই ভালো আছে কিনা, আমি আজকে তোমাদের একটা নতুন ক্লাস নিয়ে এসেছি, তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো, অর্থাৎ ভূমিকা করা। এটাকেই বলা হচ্ছে গৌরচন্দ্রিকা, অর্থাৎ সরাসরি কথা না বলে, সরাসরি মূল বিষয়ে না এসে আমরা একটা ভূমিকার সাহায্য নিচ্ছি। নেক্সট স্বেচ্ছাচারী ব্যক্তি মানে হচ্ছে ধর্মের ষাঁড়। পঞ্চম স্বর মানে হচ্ছে কোকিলের সুর লহরী, যেটা সুন্দর হয়, তোমরা জানো বসন্তকালে যে কোকিলের ডাক হয়। নেক্সট খোদার খাসি মানে হচ্ছে ভাবনা চিন্তাহীন। খোদার খাসি মানে হচ্ছে ভাবনা চিন্তাহীন। উত্তম মধ্যম মানে হচ্ছে প্রহার। দেখবে বলে রাম গতকাল বাজারে উত্তম মধ্যম পেয়েছে, অর্থাৎ উত্তম মধ্যম মার পেয়েছে। 59-64 মানে হচ্ছে প্রায় সম্পূর্ণ। হাতের 5 মানে হচ্ছে শেষ সম্বল। দেখবে বলবে যে চাষিটির হাতের 5 চলে গেল মানে হচ্ছে তার শেষ সম্বল চলে গেল। শিরে সংক্রান্তি, শিরে সংক্রান্তি মানে হচ্ছে আসন্ন বিপদ। দেখবে এই বাক্যটা বলা হয় যে তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের শিরে সংক্রান্তি অবস্থা। সামনে পরীক্ষা বলে তোমাদের এখন শিরে সংক্রান্তি অবস্থা, অর্থাৎ আসন্ন বিপদ তোমাদের। নেক্সট একচক্ষা মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট। পক্ষপাত দুষ্ট মানে হচ্ছে কি বিষয়টা বলছি। দেখবে আগেকার দিনে বা আগেকার সময় কি হতো, আমাদের সময় যারা পরীক্ষায় একেবারে বা ক্লাসের যারা ফার্স্ট বেঞ্চে বসতো, স্যার তাদেরকে বেশি ভালোবাসতেন, কাজ দিতেন, পড়া দিতেন, কিন্তু শেষ বেঞ্চের যে ছাত্ররা তাদের প্রতি কোনো নজর দিতেন না। কিন্তু একজন স্যারের কি করা উচিত? সকল ছাত্রছাত্রীর প্রতি তার বন্ধুত্ব সুলভ এবং অভিভাবক সুলভ সমান আচরণ হওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে আলাদা হতো, অর্থাৎ তিনি এই সামনের বেঞ্চটাকে আলাদা করে দেখতেন, গুরুত্ব দিতেন। অর্থাৎ এই বিষয়টাকে বলা হচ্ছে একচোখা, বা যেটাকে অর্থতে বলা হচ্ছে পক্ষপাত দুষ্ট। ঠিক আছে, খুব খুব গুরুত্বপূর্ণ বাগধারা যেগুলি বিগত চাকরির পরীক্ষায় এসেছে সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং ছবি এঁকে তোমাদের কাছে যতটা সম্ভব সহজ করে বোঝানো যায় ততটা সহজ করে বোঝানোর চেষ্টা করা হলো। আশা করি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যারা চাইছো এরকম ক্লাসের পিডিএফ পেতে, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে অথবা ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা ফ্রি ক্লাসগুলি চাইছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা চাইছো পেইড ব্যাচে নিজেকে যুক্ত করে পরীক্ষা প্রস্তুতিকে একেবারে নিখুঁত পর্যায়ে নিয়ে যেতে, তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে পেইড ব্যাচগুলি সংগ্রহ করতে পারে। তো চলো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এরকমই মজাদার একটা ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।